প্রিয় দর্শক, আমরা শুরু করছি টাইম টেলিভিশনের নিয়মিত বাংলাদেশের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান টাইম পলিটিক্স। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানাই। আজকেও দুজন অতিথি আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন। সঙ্গে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং তিনি এখানকার বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন, ফোবানা সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি জড়িত, খন্দকার ফরহাদ। এবং সঙ্গে আছেন আমাদের এই কমিউনিটির আরও একজন পরিচিত মুখ, সিনিয়র সাংবাদিক এবং কালচারাল অ্যাক্টিভিস্ট আকবর হায়দার কিরণ। আপনাদের দুজনকেই টাইম পলিটিক্স অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা তো আগেই বলেছি এবং আপনারা জানেন যে এখানে আমরা বাংলাদেশের সমসাময়িক বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা কথা বলি। খন্দকার ফরহাদ, আপনার কাছেই আমি প্রথম শুরু করতে চাই। আপনি ছাত্র অবস্থায়ও আপনি পলিটিক্স করে এসছেন, আপনি একজন সাবেক ছাত্রনেতা। এই যে 5ই জানুয়ারিকে কেন্দ্র করে, 5ই জানুয়ারির যে 1 বছর পূর্তি হলো, সেই 1 বছর পূর্তিকে কেন্দ্র করে যে বিএনপি তথা জামাত ও 20 দলীয় জোটের যে কর্মসূচি এবং সরকারের যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, তা নিয়ে বাংলাদেশ একটি সংকটময় অবস্থায় যাচ্ছে। একদিকে পেট্রোল বোমা, একদিকে সহিংসতার ঘটনা ঘটছে, অন্যদিকে ক্রস ফায়ার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সরকারের অনড় অবস্থা, নানান অবস্থায় বাংলাদেশ একটি বিরাজমান একটি সংকটকাল অতিক্রান্ত করছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এই শুধু নিউ ইয়র্কে বসে আপনি সামগ্রিকভাবে বাংলাদেশের এই পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটা তো একজন বাংলাদেশির হিসাবে আমি ডেফিনেটলি উদ্বিগ্ন যে বাংলাদেশে যে বর্তমান অবস্থা, যে অবস্থাতে যাচ্ছে আর কি। তবে এই ঘটনাটা যেভাবে এসছে, এটার পূর্বে কিছু বিস্তারিত কথা বলা দরকার। যেমন 1990-তে 3টি রাজনৈতিক দলের রূপরেখার মধ্য দিয়ে, একটি সমঝোতার মধ্য দিয়ে তারা ডিসাইড করে যে বাংলাদেশে পরবর্তীতে নির্বাচন কিভাবে হবে এবং রাষ্ট্র ক্ষমতা কারা কিভাবে আসবে। মোটামুটি তারা একটা, আমি যতটুকু দেখেছি পত্রপত্রিকায়, যদিও আমি এই দেশে তখন অবস্থান করছিলাম 90 থেকে এখন পর্যন্ত, তো মনে হচ্ছিল যে তারা একটা কিভাবে রাষ্ট্র ক্ষমতা কোন দল কখন আসবে এবং কি ভিত্তিতে নির্বাচন হবে, কি তারা একটা সমঝোতা এসেছিল। কিন্তু সেটা তারা 90-এর পরে, নির্বাচনের পরপরই সেটা তারা রাখতে পারেনি। তারপরে 90-এর পরে যে বিএনপি ক্ষমতা আসলো, তখন একটা নির্বাচনকে কেন্দ্র করে তুমুল আন্দোলন এবং অনেক কিছু হলো। তার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের আবিষ্কার হয় এবং তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পরও 3টা নির্বাচন, বাংলাদেশের মতো অনুন্নত দেশে যেখানে অনেক বছর ডেমোক্রেসি ছিল না, স্বাধীনতা, বাংলাদেশে অনেক কিছু চড়াই পেঁচিয়ে বাংলাদেশে একটি জায়গায় এসেছিল। সেখানেও আপনার এই আপনার 3টা নির্বাচন, আমার কাছে মনে হয় একজন বাংলাদেশি পর্যবেক্ষক হিসেবে বলেন কিংবা একজন নাগরিক হিসেবে, নির্বাচনগুলি যথেষ্ট সুন্দরভাবে হয়েছে। মানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, মানে যেখানে অনেক কিছুর অভাব ছিল আমাদের এখানে, সুষ্ঠু যেটা নির্বাচন কমিশন বলেন, বিচার ব্যবস্থা বলেন, তারপরে নির্বাচনের অন্যান্য কাঠামো, যে মস্ত মানে আপনার 90-এর মানে আপনার 75-এর আপনার 71 থেকে ধরে আসে যে অবস্থা ছিল এরশাদ আমল পর্যন্ত, সেখানে নির্বাচনী সিস্টেম অনেক কিছু কাঠামো ভেঙে গেছিল। তারপরে আপনার 90-এর পর যে 3টা নির্বাচন হয়েছিল, জাতীয় নির্বাচন, মোটামুটি সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছিল। কিন্তু 90-এর শেষ নির্বাচনটা, যেবার বিএনপি ছাড়ার পরে, যেবার আওয়ামী লীগ এবার না, যেটা 2009 বা 10-এ যেটা আসলো, ওই সময় আমার মনে হয় বিএনপি বেশি বাড়াবাড়ি করেছে বা ভুল করেছে, এটাকে বলতে হবে। কারণ তারা নির্বাচন পদ্ধতিকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যে সিস্টেমটা করেছিল, যে একজন বিচারপতির বয়স বাড়িয়ে তাদের পছন্দের একজন লোককে আনার জন্য, আপনি সম্ভবত 2006 সালে যখন বিএনপি ক্ষমতা ছাড়বে সেই সময়টা, সেই বিতর্কটা বিএনপি না জড়ালে ভালো করতো এবং এটাই আমার মনে হয় একটা কাল হয়ে দাঁড়িয়েছিল। তারপরে বিএনপিকে সেই কিছুর মাসুল দিতে হয়েছে তাকে। পরবর্তীতে আওয়ামী লীগ তারা আন্দোলন করে, তার সাথে অন্যান্য দলগুলি একত্রিত হতে আন্দোলন করে, তারা আপনার কি বলে এটাকে 11 যেটা সৃষ্টি হয় আর কি, সেটা আবির্ভূত হয় এবং 2 বছর কাল সময় অতিবাহিত হয়, রাজনৈতিক সমস্ত কিছু কর্মকাণ্ড বন্ধ থাকে। তারপর আবার একটা নির্বাচন দিয়েছে তৎকালীন তত্ত্বাবধায়ক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার না, সেটাকে কি বলা যায় আপনার, 11 সরকার, সামরিক ছাউনির ব্যানারে কিছু আমলাদের নিয়ে যে সরকার ছিল আপনার ডক্টর ফখরুদ্দিনের। তো সেই নির্বাচনটাও তো মোটামুটি ভালোই হয়েছিল।
সেই নির্বাচনের পর আওয়ামী লীগের জন্য বা বাংলাদেশের সকল রাজনীতিকের জন্য একটা লিসেন হওয়া দরকার ছিল। তারা অনেক সাফার করেছে। এখন যারা রাজনীতিবিদ, যে সমস্ত রাজনীতিবিদ বিশেষ করে সরকারে আছেন, তাদের অনেকেই গিয়ে ওই সামরিক ছাউনিতে গিয়ে ওইখানকার রিমান্ডে গিয়ে বিভিন্ন রকম তাদেরকে সত্য কথা বলতে বাধ্য হয়েছে, কেন তারা এই ধরনের অপরাজনীতি সৃষ্টি করেছিল কি ইত্যাদি। আমি এটা বিস্তারিত এখন যাচ্ছি না। তো তারপরে মানুষ আশা করেছিল, বাংলাদেশের মানুষ, যে তারা এখন একটা অনেক ভদ্র হয়ে, যেটা বলা যায় যে ভদ্র হয়ে আসছে হয়তো, এখন তারা একটা নিয়ম মাফিক গতিতে তারা চলবেন। কিন্তু দেখা গত নির্বাচনে শেখ হাসিনা সরকার নিজেকে রাষ্ট্র ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করার জন্য, যেন তেন ভাবে ক্ষমতা থাকার জন্য সব রকম অপকৌশলের আশ্রয় নিলেন। এবং সেখানে বিএনপি দেখলো তার তো এখানে ক্ষমতা যাওয়ার কোনো সুযোগই নেই। সেখানে বিএনপি সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল সেই নির্বাচনকে বর্জন করেছে। এবং সেই সেটা কোনো নির্বাচনই হয় নাই। 158 জনকে আগেই শেখ হাসিনা তার সরকার গঠন করার লক্ষ্যে নিজেদের দল বিনা প্রতিদ্বন্দ্বিতা, বিনা নির্বাচনে 53 জনকে আগেই পাশ করে নিয়েছে। বাকিগুলিও ম্যানিপুলেট করে নিয়ে নেবে, এই পদ্ধতিতে সেই ইলেকশনটা করেছিল। তো ওপেন সবাই আমরা দেখেছি আর কি। তো গায়ের জোরেই বলা যেতে পারে সে রাষ্ট্র ক্ষমতা এখন টিকে আছেন। তো সেক্ষেত্রে বিএনপি তো তাও সেও একটা গণতান্ত্রিক দল, সে যতই ভুলভাল করুক সেও রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, কারণ সে রাষ্ট্র ক্ষমতা তারও অধিকার আছে, কারণ সেও বাংলাদেশের গণমানুষের বিরাট সংখ্যক লোকের প্রতিনিধিত্ব করে। তো সুতরাং তারাও মরিয়া হয়ে গেছে। তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য গত 1 বছর যাবৎ আওয়ামী লীগকে বলে আসছে। তো আওয়ামী লীগ এ ব্যাপারে কোনো কর্ণপাত করেনি। আওয়ামী লীগের একটা রাজনৈতিক ঐতিহ্য আছে। আমি 68-69 থেকে দেশের বাংলাদেশের ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলাম বিভিন্ন ইয়েতে, এবং দেখেছি তাদের মধ্যে একটা ফ্যাসিবাদী মনোভাব, যে আমার কথা শুনতে হবে, আমি যা করবো তাই শুনতে হবে, বা আমি যা সিদ্ধান্ত দেবো এটাকে মেনে নিতে হবে। এটা তাদের একটা চরিত্রগত দিক ছিল। আমি যখন 66, 68, 69 আন্দোলনেও দেখেছি, তারপর পরবর্তীতে বিভিন্ন, যাক সেগুলি নাহলে ভিন্ন আলোচনায় আসবো পরে। তো সেই সব কারণে এখন বাংলাদেশের এই নির্বাচনকে নিয়ে মুখ্য সমস্যা, এটাই হলো একমাত্র সমস্যা যেটা সমাধান হওয়া দরকার। এটা অচিরেই আমি মনে করি বাংলাদেশের একটা সবার পার্টিসিপেশন নিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া উচিত ইমিডিয়েটলি। এটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হোক আর নিরপেক্ষ কতিপয় ব্যক্তির মধ্য দিয়ে বা নির্বাচন কমিশনকে শক্তিশালী করে যেভাবেই হোক, যে নির্বাচনকে কেউ ম্যানিপুলেট করতে পারবে না এরকম একটা গ্যারান্টি ক্লজ থাকতে হবে। সেইখানে সেই রকম পদ্ধতিতে একটা নির্বাচন দিলে আমার মনে হয় এটার একটা আশু সমস্যা সমাধান হবে সাময়িকভাবে। জি, আবার আপনার কাছে ফিরবো আমরা। জি দর্শক, যারা আপনারা এই অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠানের নিচে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে সেই নম্বরে ফোন করে আপনিও আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিতে পারেন, কিংবা যদি আপনার কোনো বিষয়ে প্রশ্ন থাকে এই দুজন অতিথির কাছে, সেটিও আপনারা করতে পারেন টেলিফোন নম্বরে ফোন করে। আমরা আকবর হায়দার কিরণ আপনার কাছে যাব একই প্রশ্ন নিয়ে, যে আপনি এই সুদূরে বসে বাংলাদেশের এখনকার যে সংকটময় পরিস্থিতি চলছে সেটি আপনি কিভাবে দেখেন? আমি আমার কথা বলতে গিয়ে আমি ফরহাদ ভাইয়ের মতো পেছনে আমার এত অভিজ্ঞতা নেই বাংলাদেশের রাজনীতিতে। সেইভাবে কখনো আমি রাজনীতি করিনি সরাসরি। ছোটবেলায় একটু নকশালপন্থী টাইপের ছিলাম, বড় হয়ে আর কোনো পন্থী নেই। এখন যেটা হচ্ছে বাংলাদেশে, যেটা আমরা যারা প্রবাসে থাকি, আমাদেরকে বিদেশে থাকলে বোধহয় দেশের জন্য বেশি মানুষের মায়া থাকে, তাই না, বেশি মন কাঁদে। তো এই মুহূর্তে বাংলাদেশে যা হচ্ছে গত 1-1.5 মাস ধরে বা এই সময়টাতে, এটা অত্যন্ত ভয়ানক। কারণ রাজনীতির নামে এইভাবে মানুষকে পেট্রোল দিয়ে পোড়ানো বা এটা কখনোই আমরা দেখিনি আমাদের দেশে। আর রাস্তাঘাটে বা মাঠে কোনো সাধারণ মানুষকে দেখতে পাচ্ছি না যারা আন্দোলন করছে বা রাজনীতির নামে বেরিয়ে আসছে। সবই হচ্ছে কেমন আতঙ্কজনক অবস্থা। এটা তো আসলে রাজনীতি না, অন্য কিছু হতে পারে, সন্ত্রাস, বা এটা হয়তো বা বিএনপিও করছে না, হয়তো আওয়ামী লীগ করছে না, অন্য কোনো শক্তি হতে পারে যারা বাংলাদেশে ভালো চায় না, এই দেশটাকে তারা সবসময় একটা অস্থির অবস্থা দেখতে চায়। আপনি যেটা বলতে চাচ্ছেন যে ঘটনাটি ঘটছে পেট্রোল বোমা, সেটি হচ্ছে সন্ত্রাস, সেটি কোনো রাজনৈতিক এটার মধ্যে কোনো রাজনীতি জড়িত নাই অবশ্যই। কারণ রাজনীতি থাকলে তাহলে এখানে মানুষ থাকতো, মানুষ রাস্তাঘাটে নেমে আসতো, মিছিল হতো, মিটিং হতো। অবশ্য আমাদের সরকার এখন যে সরকার আছেন, যারা সত্যিকারের তো নির্বাচিত সরকার নন, তারাও যেসব অদ্ভুত সব পন্থা অবলম্বন করেন, যে হঠাৎ করে কোনো মিটিং করতে দিচ্ছেন না, মিছিল করতে দিচ্ছেন না, বা একজনের বাড়ি ঘেরাও করে রেখেছেন, খাবার ঢুকতে দিচ্ছে না, এটা অভূতপূর্ব ব্যাপার। বাংলাদেশে এইসব ঘটনা কখনো ঘটেনি আর কি। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ একটা অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে এখন যাচ্ছে। বাংলাদেশে মানুষ খুব
অসহায় বোধ করছে যারা দেশে আছে তারা, কারণ একটা বাচ্চা পরীক্ষা দিতে পারছে না, স্কুলে যেতে পারছে না। তো এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না যে আপনি যত হরতাল করেন, অবরোধ করেন, কিন্তু বাচ্চাদের পরীক্ষা দিতে দিবেন না, এটা তো কোনো কিছুর মধ্যে পড়ে না জিনিসটা। মানে লেখাপড়া বন্ধ করে দেওয়া মানে একটা জাতির ভবিষ্যৎকে ধ্বংস করার একটা মানে প্রয়াস, তাই না? আচ্ছা, আমি খন্দকার ফরহাদ আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে আকবর হায়দার কিরণ যেটি বলেছেন, আমরা আওয়ামী লীগের অনেকের কাছ থেকে এটা শুনি, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন যে বাংলাদেশে যে আন্দোলন চলছে সেই আন্দোলনটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, সেটি সন্ত্রাস, এক নাম্বার। এটি উনিও বলার চেষ্টা করেছেন। দুই নাম্বার যে কথাটি সেটি হচ্ছে যে এই আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই কোনো মানুষের। এই বিষয়ে আপনার সঙ্গে আমরা কথা বলবো। তার আগে একজন দর্শক টেলিফোনে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, আমরা একজন দর্শকের ফোন নিব, তারপরে আবার আলোচনায় ফিরছি। সম্মানিত দর্শক, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? ভাই, আমি একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম হচ্ছে আতিকুল হক। জি, আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি ওজন পার্কের থেকে কল করছি। জি, বলুন। আমরা শুনতে পাচ্ছি, দুজন অতিথি আছেন, দুজন অতিথিও আপনার কথা শুনতে পাচ্ছেন। প্রথমে জনাব ফরহাদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। জি, জনাব ফরহাদ শুনছেন, বলুন আপনি। হ্যাঁ, তো ফরহাদ ভাইয়ের কাছে আমি একটু বলতে চাচ্ছি যে উনি প্রথমেই, হ্যাঁ আমি লাইনে আছি সাকিব ভাই। জি, জি, যে প্রশ্নটা করতে চাই। হ্যাঁ, আমরা তো শুনছি, আপনি স্টুডিওতে আছেন, আপনার প্রশ্ন টাইম টেলিভিশনের এই এখন যে দর্শকরা দেখছেন সবাই শুনতে পাচ্ছেন, আপনি বলুন। আমার নাম হলো আতিকুল হক, আমি ওজন পার্কের থেকে প্রশ্ন করছি। আমি ফরহাদ ভাই যখন শুরুতে ফরহাদ ভাই শুরু থেকে বলছিলেন যে বিএনপির নির্বাচন নিয়ে যে বিএনপি এটাকে কন্ট্রোলে রাখতে চেয়েছিল যে নির্বাচনের গত ইয়েতে। তো এটা কন্ট্রোলে নেওয়ার যে উনি যে বলছিলেন যে বিএনপি এটা কন্ট্রোলে নেওয়ার জন্য রাজনীতি এবং পরবর্তীতে উনি বলছিলেন সাকিব ভাই যে। জি, আমরা তো শুনছি আপনার কথা। জি, সম্মানিত দর্শক, আপনারা যারা ফোন করছেন আমাদেরকে বা যারা ফোন করেন তাদেরকে আমরা দয়া করে একটি কথা বলবো, সেটি হচ্ছে যে ফোন করার সময় অবশ্যই আপনার টেলিভিশনের মিউট কমিয়ে ভলিউমটি মিউট করে বা ভলিউমটি একেবারে কমিয়ে তারপরে আমাদের সঙ্গে ফোনে কথা বললে আপনাদের কথা আমরা পরিষ্কারভাবে শুনতে পারবো, আমাদের কথাও আপনারা পরিষ্কারভাবে শুনতে পারবেন। জি, জনাব ফরহাদ। আচ্ছা, আমি ওনার প্রশ্নটা তো পুরোপুরি শুনতে পাইনি, কিন্তু আমরা ধরতে পেরেছি, বুঝতে পেরেছি। নির্বাচনটি নিয়ে আমি যেটা বলেছি উনি হয়তো বা একমত নন মনে হয়, যে এটা কেন বললাম যে ম্যানিপুলেট। হ্যাঁ, ম্যানিপুলেট তো অবশ্যই করেছিল, নাহলে আপনার যেখানে বিচারপতির বয়স যখন বাড়িয়ে দেওয়া হয়েছে এটা তো দৃশ্যমান যে এটা প্রয়োজন ছিল না। আর যেখানে বয়স বাড়িয়েছে সম্ভবত ওরা ক্ষমতায় আসার 1.5 বছরের মাথায়, তারপরে তারা 4 বছর 3 বছর সময় পেয়েছে এবং আওয়ামী লীগ তাদেরকে প্রতিনিয়ত এটা ব্যাপারে ওয়ার্নিং দিচ্ছিল যে তোমাদের এটা আমরা মানবো না, করবো না। বিএনপি যদি একটা ম্যাচিউরড রাজনৈতিক দল হতো তাদের উচিত ছিল যে আওয়ামী লীগও বাংলাদেশ, তো আমরা এটা সবাই আমরা জানি যে এটা দ্বিধাবিভক্ত, 50-50, দুই দলের সমান সংখ্যক আপনার আছে, জনপ্রিয়তা আছে। তো সেখানকে আমি সংসদে কয়টা সিট নিয়ে 200 বা আউট অফ 300 আমি যদি 250টা বা 270টা সিট নিয়েও থাকি সেটা ম্যাটার করে না। ম্যাটার করে অপোজিশনের যে দলটি আছে তার জনসংখ্যার কত পরিমাণ লোক তার সমর্থনে আছে। তো সেই ক্ষেত্রে বিএনপির ভাবা উচিত ছিল যে আওয়ামী লীগ যখন এটা চাচ্ছে এটাই তখন তাদের একটা সমঝোতা যাওয়া উচিত ছিল। তখন মওদুদ সাহেব অবশ্য বলেছিলেন যে শেখ হাসিনা তার পূর্ববর্তী সরকার ছিল আওয়ামী লীগ, তারা বলেছিল বিচারপতিদের সংখ্যা কম, সেহেতু নাকি তারা শেখ হাসিনা একটি ফাইল সই করে গেছিলেন তাদের 2 বছর মেয়াদ বয়স বাড়াবার, যেটা তারা কার্যকরী করে যেতে পারেননি। কিন্তু মওদুদ এসে এটা চালাকি করে হোক আর সৎভাবেই হোক এটা করেছে। কিন্তু আওয়ামী লীগ যখন এটাকে ওয়ার্নিং দিচ্ছিল আমার মনে হয় তখন তাদের ওখান থেকে সরে আসা উচিত ছিল, কারণ বাংলাদেশে তো কেএম হাসান কি করতে হবে এমন কোনো কথা নেই, অনেক বিচারপতি ছিলেন দ্বিতীয় তৃতীয় ব্যক্তি, তারা সেখানে না গিয়ে তারা সরাসরি রাষ্ট্রপতির কাছে গিয়েছেন, যে রাষ্ট্রপতিকে আমরা দেখেছি বিএনপির সময়কালে অত্যন্ত সে একজন শিক্ষক, কিন্তু রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্যতা বা পার্সোনালিটি তার ছিল বলে আমার মনে হয় না। তার বিভিন্ন রকম পারফরমেন্স দেখে সেরকম ব্যক্তিকে দিয়ে তো রাষ্ট্রের ওই সময়কালীন মানে সবচাইতে
ক্রাইসিসের সময় যে নির্বাচনটা হয় 3 মাস একটা অন্তর্বর্তীকালীন সরকারের, সেটাকে হ্যান্ডেল করার মতো দক্ষতা যোগ্যতা ওই রাষ্ট্রপতি ছিল বলে আমার মনে হয়নি অন্তত। তো সেই ক্ষেত্রে বিএনপির উচিত ছিল যে এইসব কিছুতে না গিয়ে দ্বিতীয় কোনো ব্যক্তিকে, বা শেখ হাসিনা বোধহয় এক সময় বলেছিল, আমি তখন খুব ফলো করতাম নিউজগুলি বিভিন্ন মিডিয়ার, বলেছিল যে কে এম হাসানকে বাদ দিয়ে যাকে দেবে, অর্থাৎ 10 জনের যে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, সেখানে বিএনপি নমিনি ভালো ভালো লোক ছিলেন, এই যে আকবর আলী, ইন্ডিপেন্ডেন্টের মাহবুব সাহেব, এনাদের কাউকে দিয়েই তো এটা করানো যেতে পারতো, কিন্তু সেই সমঝোতা বিএনপি চায়নি। সেই জন্য আমি বলি বিএনপি এটা ম্যানিপুলেট করার জন্য, তাদের পক্ষে নেওয়ার জন্য আমার কাছে মনে হচ্ছে যে এটা তারা করেছিল। আচ্ছা, এটা আমার উত্তর আমি এটাই বলতে চাই। আর আপনাকে যেটা প্রশ্ন করেছিলাম আমি, যে আকবর হায়দার কিরণ বলতে চেয়েছেন যে বাংলাদেশে এই আন্দোলনটি কোনো সন্ত্রাস নয় এবং এই আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জনগণের, এই বিষয়টি আপনি কিভাবে? আমি কিরণ ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করি। আন্দোলন তো অবশ্যই জনগণের বিশাল আছে, এতে কোনো সন্দেহ নেই। দৃশ্যমানভাবে কোনো মিছিল সমাবেশ করতে দেখছি না আমরা। সেটার কারণ হচ্ছে যেটা আমি একটু আগে বলেছিলাম, যে আওয়ামী লীগ এর একটা চরিত্রগত দোষ আছে, তারা অত্যন্ত ফ্যাসিস্ট। আমি এই দলের সাথে অনেক আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, এই দলকে নিয়ে যৌথভাবে অনেক আন্দোলন, তাই আপনার 69 থেকে শুরু করে এই এদের সামনে আসি, এটি আগ পর্যন্ত অনেক আন্দোলনে তাদের মধ্যে একটা সবসময় একটা এই ধরনের আচরণ আছে, তারাই সবকিছু কুক্ষিগত করতে চায়। এখানে তো ওপেন সিক্রেট। হ্যালো, একটু আমরা থামবো, একজন দর্শক সম্ভবত ফোন করেছেন। জি, আমি প্রোডিউসারকে বলবো যে সরাসরি ফোনটি চলে আসছে আমাদের স্টুডিওতে, আপনি প্রথমে রিসিভ করে তারপরে আমাদেরকে দেবেন, তারপরেও আমরা যাচ্ছি। দর্শক, আপনি কি লাইনে আছেন? সম্মানিত দর্শক, হ্যালো হ্যালো, আচ্ছা কেটে গেছে, জি বলুন। তো আন্দোলনে অবশ্যই মানুষের সম্পৃক্ততা আছে, নাহলে অবরোধ হচ্ছে। এখন আপনি মিছিল করতে পারছেন না, সেটা তো দৃশ্যমান আমরা দেখছি। পুলিশ ঢাকার বাইরে হচ্ছে অবশ্য, হ্যাঁ ঢাকা তো করতে দিচ্ছে না। সমস্ত বিএনপির বোধহয় বিএনপি যদি 12 বা 16 কোটি লোকের মধ্যে যদি বিএনপির পক্ষে অন্তত 8 কোটি 10 কোটি লোক থাকে, ওদের তো কয়েক হাজার লোককে অলরেডি বন্দি করে ফেলে, বিভিন্ন জায়গায় জেলে নিয়ে গেছে, বিভিন্ন বাড়ি তছনছ করে দিচ্ছে। বাড়িতে গিয়ে গ্রামগঞ্জের ওদের যত কর্মীদের বাড়িতে আপনার আসবাবপত্র ভেঙে দিয়ে আসছে পুলিশরা, এগুলি কাগজে দেখেছি বিভিন্ন রকম অনাচার, এবং এটা আওয়ামী লীগ করতে পারে, আমি এটা বিশ্বাস করি, কারণ এটা দেখেছি আর কি। আমি নিজেও অনেক ভুক্তভোগী এদের দ্বারা বিভিন্ন আন্দোলনের সাথে। তো আন্দোলনের মানুষের সম্পৃক্ত আছে কোনো সন্দেহ, কারণ বিএনপি একটা বিরাট দল এবং বিএনপি গণতন্ত্রমুখী দল, এটাও মানতে হবে। তো তাদের অনেক যত ভুল ত্রুটি থাকুক, তথাপি তাদের মানুষের মধ্যে তাদের জনপ্রিয়তা আছে। তারা 1 বছর সময় দিয়েছে। তারা হয়তো আওয়ামী লীগের মতো এতটা চতুর বা এতটা না, যে মারমুখী না, এতটা এগুলো কারুকার্য তারা বুঝে না বা করতে পারে না, সেখানে তারা দক্ষতা দেখাতে পারছে না। সেটা আমরা দেখতেও চাই না অবশ্য। 40 বছর পর বাংলাদেশে এখন এই মারামারি হানাহানি, এই যে বাংলাদেশের রাজনীতিবিদরা যে ভাষায় কথা বলে, এটা তো দুঃখজনক আর কি, যে এখনো মানুষ এরকম চর দখলের মতো কথাবার্তা বলেন যে সমস্ত বর্ষিয়ান লিডাররা, বিশেষ করে আওয়ামী লীগের। এটা খুবই দুঃখজনক আর কি। তো বিএনপি হয়তো সেটা দেখাতে পারছে না, কিন্তু মানুষের মধ্যে সম্পৃক্ততা আছে, মানুষ চাচ্ছে। কারণ আপনি দেখবেন ছোট ছোট বাচ্চাদের যখন ইন্টারভিউ নিচ্ছে, স্কুলের মেনন ভাইকে দেখেছি, স্কুলের ছেলেদেরকে নিয়ে আসছে, তার পক্ষে দাঁড়া করা হচ্ছে, পরীক্ষা দিতে পারে না, খালেদার বিরুদ্ধে কথা বলো। সেখানে আমি বেশ কটা ছেলে মেয়েকে দেখেছি, আপনার কত 12 বছর 14 বছরের ছেলে মেয়ে, তারা বলছে যে আমরা চাই 2 নেত্রী বসে আলোচনা করে দেশের সমস্যা। তারা এইটুক বোঝে যেটা রাষ্ট্রীয় সমস্যা, রাজনৈতিক সমস্যা। এখানে এটা যে আমাদেরকে বন্ধ করে পরীক্ষা দিতে দেয় না, এটার জন্য খালেদা দায়, মেনন সাহেব যেটা বলার চেষ্টা করছে, এটা তারা মানতে রাজি না, বা এটা তারা বুঝতেও চায়নি। কারণ দুজনকে 2 নেত্রীকে তারা ফোকাস করে বলেছে, যেটা দুইজনের মধ্যে বসা উচিত, আলোচনা করে আমাদের স্কুল স্বাভাবিক জীবনযাত্রা চলতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আন্দোলনের সাথে অবশ্যই মানুষের সম্পৃক্ততা আছে। যেটা আপনি দেখতে পাচ্ছেন না, সেটার রিজন হচ্ছে যে পুলিশরা এবং তাদের সশস্ত্র ক্যাডাররা যেভাবে গান নিয়ে, লগি বৈঠা নিয়ে রাস্তায় প্রতিনিয়ত মানুষ মারছে, ছাত্র দলের বা বিএনপি যুব দলের, সেক্ষেত্রে তাদের তো মাঠে নামার কোনো সুযোগ নেই আর কি। তাই তারা যেখানে যতটুকু সুযোগ পাচ্ছে, সেইখানে জেলাগুলিতে তাদের নিয়ন্ত্রণ আছে, সেখানে তারা করছে। এই জায়গাটি নিয়ে আপনার কাছে আসবো, এই কথাটি নিয়ে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? এই যে অস্ত্রের মুখে, এবং আমরা দেখছি যে পুলিশের মহাপরিদর্শক র্যাবের যে কথা বলছেন পলিটিশিয়ানদের মতো, এবং বন্দুকের নলের মাঝখানে যে আন্দোলন,
এই আন্দোলনের কারণে হয়তো অনেকেই মাঠে নামতে পারছেন না, যেটি খন্দকার ফরহাদ বলছেন। আপনি এই বিষয়টি? আমি ওনার সাথে এই ব্যাপারে দ্বিমত পোষণ করছি না, কারণ আমাদের দেশে কখনো কোনো পুলিশ কর্মকর্তাকে এইভাবে কথা বলতে দেখেনি কেউ। মানে কথা বলছে, ভাষণ দিচ্ছে, মানে একজন মানে রাজনীতিবিদের মতো ধমক দিচ্ছে মানুষকে। তো আসলে সবকিছু মিলিয়ে একটা গোলমেলের অবস্থা, যেটা আগেও বলেছি আর কি। এটা মানুষ কিন্তু, আর বিএনপির ব্যাপারে একটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে বিএনপির হয়তো নেতৃত্বের কোনো ব্যর্থতা থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কারণ অনেক নেতাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না। সবাই কি পালিয়ে যাবেন নাকি পুলিশের ভয়ে বা গ্রেপ্তারের ভয়ে? যেমন অনেক নেতা আছেন যাদেরকে মানে দেখাই যাচ্ছে না, আর কেউ কেউ হচ্ছেন আপনার প্রেস রিলিজ দিয়ে আন্দোলন চালাচ্ছেন। অথচ আপনাদেরকে তো একটু আরো অ্যাগ্রেসিভ হতে হবে যদি কোনো আন্দোলন করতে চান। সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে, পেট্রোলের আগুনে পুড়ছে, বা মানে সবকিছু গ্রামে গঞ্জে সবখানে। কিন্তু যারা মানে দিচ্ছেন, মানে যারা অর্ডার দিচ্ছেন, প্রেস রিলিজ দিচ্ছেন, তারা কিন্তু আরামসে এয়ার কন্ডিশন ঘরেই আছেন, তাদের কোনো অসুবিধা হচ্ছে না। বেগম জিয়ার হয়তো খাবার দাবার দিচ্ছেন, এটা সাময়িক ব্যাপার, এটা অনেক সময় লোক দেখানো হতে পারে, বা সরকারের মানে কিছু কিছু ডিপার্টমেন্টের এটা বোকামি বা এটা অদূরদর্শিতা যাকে বলা যায়। কারণ এটা কোনো মানে হয় নাকি আপনি একজন মানুষের খাবার দিবেন না ফেরত দিবেন? আর এখন পৃথিবী কি এখন সারা দুনিয়া দেখছে কি কোথায় কি হচ্ছে, তাই না? মানে বাংলাদেশে কোথায় কি হচ্ছে, কিভাবে বেগম জিয়ার বাড়ি ঘেরাও করে রাখা হচ্ছে, এটা তো আর গোপন করে রাখতে পারবেন না আপনি। এভরিথিং ইজ মানে আপনি যদি বাংলাদেশে মাঝখানে আবার সংবাদপত্রের ব্যাপারে, টেলিভিশনের নিউজের ব্যাপারে সরকারের তথ্যমন্ত্রী বা ওরা সবাই কিছু কিছু ফানি কথাবার্তা বলেছেন, এটা সম্ভব না, এখন দাবিয়ে রাখা সম্ভব না কোনোভাবে। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যে কোনোভাবে খবরটা চলে আসবে, আপনি দেখবেন, শুনবেন, ছবি দেখবেন, আপনি জানি কথা বলবেন। এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই আর কি। আমি বাংলাদেশের এই মোটামুটি অনেকগুলি চ্যানেলই আমার কাছে আছে, আমি প্রতিনিয়ত দেখি। আমি যেহেতু বাংলাদেশের সাথে সম্পৃক্ত আছি বিভিন্ন সময়, একসময় ছিলাম বলে আমি দেশের এগুলি থেকে মায়া কান্না থেকে হোক, যেভাবে হোক, প্রতিনিয়ত আমি দেখি, রাত জেগে দিন বেশি হয় আর কি। হ্যাঁ, আর এই দেশটির ভাগ্যের সাথে একসময় ছিলাম, মানে ভাগ্য নির্ধারণের সাথে, মুক্তিযুদ্ধের সাথে সক্রিয়ভাবে ছিলাম। যখন এগুলি দেখি খুবই কষ্ট লাগে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে পেট্রোল বোমার যেটা, এটা আমার কাছে মনে হয় আওয়ামী লীগের নেতারা স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিনিয়ত পেট্রোল বোমাকে যেভাবে ফোকাস করছে, আমার কাছে মনে হয় আমি যদি বাংলাদেশের রাজনীতি থাকতাম হয়তো আমি এটা ফাইন্ড আউট করতে পারতাম, বা বাংলাদেশে যদি কোনো সাংবাদিকতা করতাম, যে ওরা মনে হয় এটাকে ফোকাস করছে এই জন্য যে, কারণ এর আগে ওরা একটা জিগির তুলেছিল যে বাংলাদেশের জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে, এখানে মৌলবাদের অস্তিত্ব হয়েছে, যেটা আমি মনে করি না বাংলাদেশে কোনো মৌলবাদ বা জঙ্গিবাদের অস্তিত্ব আছে বলে। এটা একটা ক্রিয়েটেড কিছু দল বা লোক, কিছু মাদ্রাসার রাস্তা থেকে লোক তুলে নিয়ে একটা সংগঠন দাঁড়া করিয়েছিল কিছুদিনের জন্য। তারা করেছিল ওই যে আপনার কি বলে, আপনার শায়েখ আব্দুর রহমানদের কে দিয়ে। সেটা কোনো ব্যাপক মানুষের মধ্যে কোনো একটা সাড়া জাগাতে পারেনি, বা কোনো মানুষের মধ্যে এটা ধারে কাছেও বুঝতে পারেনি। এটাও ছিল কিছু বিদেশি শক্তির কিংবা দেশীয় কোনো লোকের একটা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড, আমার কাছে এটা মনে হয়েছিল। আর এখানেও মনে হচ্ছে যে একইভাবে যে এটাকে যদি বলা যায় জঙ্গিবাদ, এটাকে এখন বলা হচ্ছে আইএস এর সাথে তুলনা, একইভাবে ওই অপবাদ দেওয়া হচ্ছে বা জঙ্গিবাদ বলা হচ্ছে। এবং ওরা বলছে যে আওয়ামী লীগের সিনিয়র লিডাররা বলছে যে মাঝে মাঝে অবাক লাগে যারা কি সব ভাষায় কথা বলছে, যে এদেরকে আন্তর্জাতিক জঙ্গি এতে বিচার করা দরকার। তখন মনে হয় এটা বলছি কেন, একটু শেষ করি, এই জন্যই বলছে ওরা যে মনে হয় এটাকে যদি ওইভাবে ফোকাস করতে পারি জঙ্গি, এটা এরাও যে করতে পারে বলে আমার মনে হয়। এখন কতগুলি পত্রিকায়, বিশেষ করে ডেইলি স্টারের মতো পত্রিকায়, প্রথম আলোতে উঠেছিল যে ছাত্রলীগের অনেক নেতার বাসা নাকি পেট্রোল বোম পাওয়া গেছে এবং ধরা পড়ছিল পুলিশ, তাদের ছাড়িয়ে নিয়েছে। তো এরা এটা করে এটাকে ফোকাস করতে চায় কিনা, আমার কাছে এটাও মনে হয়। আচ্ছা, যে আমরা এই পর্যায়ে একটা দর্শক বিরতি নিব, ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি, সঙ্গেই থাকুন। ওজন পার্কের কেন্দ্রবিন্দুতে 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতান দ্বারা পরিচালিত হায়াত ফার্মেসিতে আসুন। হায়াত ফার্মেসিতে ফ্রি প্রেসক্রিপশন পিকআপ, ফ্রি ডেলিভারি, ফ্রি সুগার চেকআপ, ফ্রি প্রেসার চেকআপের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে গমনেচ্ছু যাত্রীদের ও সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। হায়াত ফার্মেসির লাইব্রেরি থেকে ধর্মীয় ও সর্বজনীন সাহিত্য বিষয়ক বই বিনামূল্যে পড়বার ব্যবস্থা সহ নিজস্ব বাগানে নান্দনিক ও মনোরম পরিবেশে রোগীদের জন্য বিশেষ পরামর্শের সুবিধা রয়েছে।
কস্তুরি কাবাব অ্যান্ড গ্রিল, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান হালাল কুইজিন। ট্যাক্সি ভাইদের জন্য রয়েছে বিশেষ আয়োজন। আমরা ক্যাটারিং ও হোম ডেলিভারি করে থাকি। কস্তুরি কাবাব অ্যান্ড গ্রিল, 126 Lexington Avenue between 28th and 29th Street, New York 10016. Phone 212-779-1397, 917-412-3371. শুরু হয়েছে ট্যাক্স ফাইলিং সিজন। 6 থেকে $24,000 ট্যাক্স ছাড় আপনিও পেতে পারেন। আপনার দৈনন্দিন জীবনের অনেক খরচ আছে যেগুলো থেকে ট্যাক্স ডিডাকশন পেতে পারেন। আমরা শতকরা 100% গ্যারান্টি সহকারে ক্রেডিট রিপেয়ার করে থাকি। আমাদের অন্যান্য সার্ভিস ট্যাক্স প্রিপারেশন, অ্যাকাউন্টিং, ডেপ্ট সেটেলমেন্ট, নোটারি সার্ভিস, ইন্স্যুরেন্স। এছাড়াও আমরা হ্রাসকৃত মূল্যে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বিক্রয় করে থাকি। যোগাযোগ প্রফেসর এহতেশামুল হক, সাউথ ইস্ট ইউএসএ ইনকাম ট্যাক্স সার্ভিস, সাউথ ইস্ট ইউএসএ ট্রাভেল অ্যান্ড ট্যুরস, 7232 ব্রডওয়ে, সুইট নাম্বার 407A408, জ্যাকসন হাইটস। ওজন পার্কের কেন্দ্রবিন্দুতে 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতান দ্বারা পরিচালিত হায়াত ফার্মেসিতে আসুন। হায়াত ফার্মেসিতে ফ্রি প্রেসক্রিপশন পিকআপ, ফ্রি ডেলিভারি, ফ্রি সুগার চেকআপ, ফ্রি প্রেশার চেকআপের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে গমনেচ্ছু যাত্রীদের ও সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। হায়াত ফার্মেসির লাইব্রেরি থেকে ধর্মীয় ও সর্বজনীন সাহিত্য বিষয়ক বই বিনামূল্যে পড়বার ব্যবস্থা সহ নিজস্ব বাগানে নান্দনিক ও মনোরম পরিবেশে রোগীদের জন্য বিশেষ পরামর্শের সুবিধা রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা, টাইম পলিটিক্স অনুষ্ঠান। দেশে এবং দেশের বাইরে, আমেরিকা, নর্থ আমেরিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ পৃথিবীর যে প্রান্তে বসে যিনি এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি হাসানুজ্জামান সাকি। আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি আছেন। সেই দুজন অতিথির নাম আমি আবারও বলছি। একজন মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্রনেতা এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং ফোবানা সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি জড়িত আছেন এই নিউ ইয়র্কে, খন্দকার ফরহাদ। এবং উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এবং কালচারাল অ্যাক্টিভিস্ট আকবর হায়দার কিরণ। আমি আকবর হায়দার কিরণ আপনার কাছে বিরতির পর আমি ফিরবো। সেটি হলো যে কথাটি খন্দকার ফরহাদ বলতে চেয়েছেন, বলছেন যে এই যে জঙ্গিবাদ, মৌলবাদের কথা বলা হচ্ছে বাংলাদেশকে, যে বাংলাদেশে জঙ্গিবাদ এবং মৌলবাদ আছে, এবং এই ক্ষেত্রে সরকার বারবার আমরা বলতে শুনি যে বিএনপি এবং জামাতের উপরে সেটি তারা ইঙ্গিত করেন যে বিএনপি এবং জামাত একটি মৌলবাদী দল এবং জঙ্গিবাদের দল। খন্দকার ফরহাদ সেটি এইভাবে মানতে রাজি নন। আপনি এই বিষয়গুলো কিভাবে দেখেন? ইদানিং সরকারের বা সরকারের মন্ত্রীদের কথাবার্তা শুনে মনে হয় তারা জোর করে এটাকে বিদেশিদের কাছে বা অন্যদের কাছে আমাদেরকে যতটুকু জঙ্গি হিসাবে তুলে ধরা যায় সেই চেষ্টাই করছেন। জি। আর মৌলবাদের ব্যাপারটা আমি একটি ব্যাপার বলতে চাই যে আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমার বিস্ময় লাগে, বিএনপি হচ্ছে একজন মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতির, যিনি অনেক একজন বড় আমাদের দেশের স্বাধীনতার যোদ্ধা ছিলেন, তার প্রতিষ্ঠিত দল। সেই দলটা এত বড় একটি পলিটিক্যাল পার্টি, তাদেরকে কেন জামাতকে নিয়ে পথ চলতে হয়? আচ্ছা, এই যে এটা বিএনপির ভিতরে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা বিএনপি করে, তারাও অনেকেই খুবই অস্বস্তি বোধ করে যখন জামাতে ইসলামীকে একটা যুদ্ধাপরাধীদের দলকে নিয়ে বিএনপিকে চলতে হয়। আচ্ছা, বিএনপি সভায় লক্ষ লক্ষ মানুষ হয়, সেখানে দেখা যায় কিছু মানুষ হয়তো যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে দ্বিমত পোষণ করে কোনো দেখাচ্ছে, ব্যানার দেখাচ্ছে বা ছবি দেখাচ্ছে। এটা খুব অস্বস্তিকর ব্যাপার। যারা আমি ছোট ছিলাম, আমি মুক্তিযুদ্ধে যেতে পারিনি, কিন্তু আমার ভাই মাহবুল হায়দার মোহন, উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তো আমি সেই জন্য আমাকে খুব পীড়িত করে যখন মৌলবাদ, জঙ্গিবাদ, তারপরে বিএনপি সবকিছু মিলিয়ে যে একাকার হয়ে যায় জিনিসটা। কারণ আর মৌলবাদ বাংলাদেশের মানুষ সাধারণত আমরা দেখে আসছি জন্মের পর থেকে কখনই মৌলবাদী নয়। যখন পয়লা বৈশাখ হয়, বইমেলা হয়, আমাদের পয়লা ফাল্গুনে আমরা তো সারা দেশটা একাকার হয়ে যাই। আমাদের এমনকি আমাদের বাড়িতে আমরা যখন দেশে ছিলাম, ঈদের দিন দেখা গেল সবার আগে চলে আসছে সুব্রদেব বা অন্য কোনো বন্ধু, অরুণ চৌধুরী বা চয়নিকা। আমরা একটু রাখি আপনাকে আলোচনা এই জায়গায়। একজন দর্শক ফোন করেছেন, আমরা তার কাছে শুনে আবার আপনার কাছে কিরণ ভাই আসছি। জি, সম্মানিত দর্শক, আপনি নিশ্চয়ই আমাদের আলোচনা শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম।
জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আলোচনায় যোগ দিন। হ্যালো। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আলোচনায় যোগ দিন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শহীদুল্লাহ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি, আমি বিজ্ঞ আলোচকদের কাছে আমার প্রশ্ন, আজকে নৌমন্ত্রী শাহজাহান খান গুলশান খালেদা জিয়ার কার্যালয়ে মিছিল নিয়ে গেছে, এটা কতটুকু যুক্তিযুক্ত? আমি আপনাদের কাছে এই একটা প্রশ্ন আমার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকেই ফোন করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। আপনি যে আলোচনা করছিলেন সেই আলোচনা করেও আপনি উত্তরটি দিতে পারেন, আপনার যে মতামত দিতে পারেন, কিংবা আপনি দিয়েও আলোচনা। আসলে এটা নৌমন্ত্রী শাহজাহান খান মানে আমরা প্রায় তাকে টেলিভিশনে দেখি, খুব মানে এমন সব কথাবার্তা, উদ্ভট কথাবার্তা বলেন, ভাব ভঙ্গি করেন। তো মানে ওনার কাছ থেকে এই ধরনের মানে বিচিত্র ব্যাপার, এটা অবিশ্বাস্য কিছু না আর কি। উনি যেটা করেছেন এইভাবে, আবার একটা ওই অনুষ্ঠান, ওই যে মিছিলের পিছনে একটা বোমাও ফুটেছে, মানে এটা কারো কারো কাছে মনে হচ্ছে এটা হয়তো অ্যারেঞ্জ করা হতে পারে, এটা মানে আরো জিনিস আগে থেকে ঠিকঠাক করা থাকতে পারে। হ্যাঁ, এটা কারণ বেগম দিয়ার ওইখানে গুলশানে তো এরকম কোনো সন্ত্রাসী এখানে কিভাবে থাকবে? এত কন্ট্রোল একটা জায়গা, সবাই এত সিকিউর জায়গা, তাই না? আর কি বলছিলাম আমরা তখন, মানে বাংলাদেশের মৌলবাদ ইস্যু নিয়ে আপনি বলছিলেন। জি হ্যাঁ, মৌলবাদ হচ্ছে কি আসলে একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়ে বাংলাদেশের এই যে মৌলবাদের কথাটা যখন আসে আর কি, বা কিছু মৌলবাদী তো আছে আমাদের যারা চিহ্নিত মৌলবাদী, যারা বা যারা যুদ্ধাপরাধী, আমাদের তো সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল হচ্ছে এদেরকে ক্ষমা করে দেয়া। যখন বঙ্গবন্ধু দেশে ফিরে আসলেন, তখন উচিত ছিল, তখন মানুষের যে সেন্টিমেন্ট ছিল, তখন ওদের বেশ কিছু লোককে যদি মেরে ফেলা হতো কিছুই হতো না, কেউ আহা উহু করতো না। কিন্তু ওই যে আমাদের মধ্যে দয়া মায়া বেশি, ওনাদেরকে ক্ষমা করে দেওয়া হলো তাদেরকে। তারপর তারা আস্তে আস্তে দিনে দিনে মানে আন্ডা বাচ্চা হতে হতে এখন মানে বড় টড় হয়ে অনেক বিশাল ব্যাপার। ওদেরকে আওয়ামী লীগও ফেলতে পারে না, বিএনপিও ফেলতে পারে না। তো তারপরেও আমরা আশা করব যে এই আওয়ামী লীগ সরকার লোক দেখানো হোক আর যাই হোক, আমার মনে হয় না, আশা করছি যে সত্যিকারের মানে বিচার হবে বা হচ্ছে ওদের, যে একজনকে তো অন্তত ফাঁসিতে ঝুলানো হয়েছে। কারণ আমি নিজেও একজন গণজাগরণ মঞ্চের অর্গানাইজার হিসেবে এই কথাটা বলছি, কারণ আপনাকে আমরা নানান কর্মসূচিতেই পেয়েছি। কাজে আমরা আশা করব যে মানে এই জিনিসটা সত্যি সত্যি হচ্ছে বিচার, এবং ওদেরকে সত্যি সত্যি ওদের ফাঁসি হবে বা যাবজ্জীবন হবে। আর আমি মাঝে মাঝে এটাও ভাবি যে মানে এই যে গোলাম আজম, যে এরা এদের বিবেক বলতে কিছু নাই, যে এত বড় অন্যায় করেছে, এত মানুষ মেরেছে, মানে এরা তো বিবেকের দংশনে দংশিত হয়ে মানে নিজে থেকে মরে যাওয়ার কথা। তাই যাই হোক, এখন আশা করছি যে সরকার বিচারের ব্যাপারটা নিয়ে কোনো রকম সিনেমা দেখাবেন না, প্রহসন করবেন না। কারণ আপনি বারবার এই প্রসঙ্গটি আনছেন যে আমি বিশ্বাস করছি যে সরকার হয়তো সঠিকভাবে বিচার করছে। হ্যাঁ, তো এই কথা বা এখন বললেন যে সরকার এইটি নিয়ে নাটক করবে না, আপনার কেন এই শব্দগুলো আপনি আনছেন? আপনার কি কোনো সন্দেহ আছে? না, আমাদের দেশের যে সরকার বা রাজনীতিবিদ, এমনকি যারা প্রধান যারা দলগুলোর যে নেতা নেত্রী আছেন, যারা আমরা যারা, আমি প্রবাসে থাকি বহুদিন, তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এদের মধ্যে দেশাত্মবোধ জিনিসটা আসলে দেশকে কেউ ভালোবাসে না। দেশকে ভালোবাসলে এইভাবে এরকম মানে গোয়ার তুমি করতে না, তারা মানে আলোচনা বসবেন না, এটা করবেন না, ওটা করবেন না, যাচ্ছে তাই ব্যবহার করে, মানে একের প্রতি অপরের যে কি বিচিত্র বাচন ভঙ্গি, কি অশোভন মানে কথাবার্তা। যেমন যে কথাটা প্রধানমন্ত্রীর কোনো ছোটখাটো মন্ত্রী বলতে পারেন, মানে সেটা প্রধানমন্ত্রী নিজেই বলছেন, খুব অবাক হতে হয়েছে। আর বেগম জিয়া হয়তো অনেক সময় কথাই বলেন না খুব একটা, আর অনেক সময় বলতে গিয়ে উল্টা পাল্টা বলে ফেলছেন। তো আমাদের দুর্ভাগ্য যারা আমরা মানে আমাদের বাংলাদেশের আপামর মানুষ, যে আমাদের যারা প্রধান রাজনীতিবিদ, তারা হচ্ছেন, তাদের কোয়ালিটি হচ্ছে। তো এখন এটা চলতেই থাকবে, কারণ বাংলাদেশে এটা এক ধরনের পারিবারিক তন্ত্র। কারণ যোগ্যতা দিয়ে কেউ যে মানে ক্ষমতায় আসবেন বা এইসব কাজ করবেন, সেটা তো খুব সুদূর পরা হতো, তাই না? আমাদেরকে মানে হয়তো বঙ্গবন্ধুর কন্যা হিসাবে ওনাকে মানতে হবে আর বহুদিন, তারপরে হয়তো ওনার পুত্র আসবে, অথবা বেগম জিয়ার ছেলে আসবে, এইভাবে আমাদের টু বি কন্টিনিউড বাংলাদেশে। জি, আমি একটু ফরহাদ ভাই আপনার কাছে আসি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, যেহেতু মুক্তিযুদ্ধের প্রসঙ্গগুলো এলো, কিরণ ভাই তুললেন যে যখন আমাদের যারা যুদ্ধাপরাধী ছিলেন তাদেরকে সেই যুদ্ধের পরেই, স্বাধীনতা যুদ্ধের পরেই তাদেরকে মেরে ফেলা উচিত ছিল, কিংবা তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু সেটি হয়নি, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার বক্তব্য কি, আপনি কিভাবে দেখেন? আমার দৃষ্টিভঙ্গি এখানে, আমার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে।
আমি কিরণ ভাইয়ের মতো অতটা সহজভাবে মেরুকরণ করতে পারবো না, কারণ আমি মুক্তিযুদ্ধ হওয়ার পরে 71, 72, 73, 74 সাল পর্যন্ত তৎকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছি। তখন জাসদ নামক ছাত্র সংগঠন, ছাত্রলীগের সাথে আমরা যৌথভাবে আন্দোলন করেছি। কখনো কখনো ছাত্র ইউনিয়ন, যেটা আজকের মুজাহিদ ইসলাম সেলিম, মনি সিংদের নেতৃত্বে, এদের সাথে আমরা একত্রিতভাবে আন্দোলন করেছি। আমার স্মৃতিতে আমি প্রায় অনেকের সাথে আলাপ করি যে আমি স্মৃতি আমার যদি ভুল না করে, কখনো 71 থেকে 74 সাল পর্যন্ত 1 নম্বর ইস্যু হিসেবে এই যুদ্ধ অপরাধী বা এদেরকে বিচার করতে হবে বা কিছু, এটাকে আমরা তখন ফোকাস করিনি। এটা আমার স্মৃতিতে মনে পড়ে। আমি বলছি না যে তারা অপরাধ করে নাই। আর যুদ্ধ অপরাধী বলতে আমার ক্ষুদ্র জ্ঞানে যা মনে হয়, যুদ্ধ অপরাধী বলতে আমি যেটা মনে করি, এটা সম্ভবত প্রথম বিশ্বযুদ্ধের পরে জেনেভাতে একটা কনভেনশনের মধ্যে দিয়ে ডিসাইড হয়েছিল যে সমস্ত ইউনিফর্ম ফোর্স অন্য দেশকে যখন দখল করবে, সেই ইউনিফর্ম ফোর্স সে দেশের কোনো নারী, শিশু বা সিভিলিয়ানদের যদি গায়ে টাচ করে বা মারে, তাদেরকে ওয়ার ক্রিমিনাল হিসেবে ফেস করতে একটা আন্তর্জাতিক আদালতে আনা হবে এবং সেখানে সেভাবে তাকে বিচার করা হবে। তো আমার দেশের 195 জন আউট অফ 90,000 পাকিস্তানি আর্মি ছিল, আমরা যাদের বিরুদ্ধে লড়াই করেছি। 195 আর্মিকে শনাক্ত করা হয়েছিল যুদ্ধ অপরাধী হিসেবে। তারা হচ্ছে রিয়াল যুদ্ধ অপরাধী এবং আমরা যুদ্ধ করেছি পাকিস্তানি আর্মির সাথে। জামাত ভাইয়ের সাথে যুদ্ধ করে নেই, এখানে দায়িত্ব নিয়ে বলছি। জামাত ছিল ওদের সাথে সহযোগী একটা সংগঠন। তারা মনে করেছিল পাকিস্তান, তারা, আমি জামাতকে ডিফাইন করছি না এখানে, জামাতকে আমি অবশ্যই মনে করি তার ওই সময় বিচার হওয়া উচিত ছিল, কিন্তু তাকে যেভাবে ফোকাস করা হচ্ছে, আমি যখন দেশে যাই আমার ছোট ছোট নাতি বা এরা জিজ্ঞেস করে, ও আপনারা এই দাঁড়িয়ালা লোকদের সাথে যদি এত বড় আপনাদের এই মুক্তিযোদ্ধা, তখন মানে এমন ভাবে আজকে বাংলাদেশের মিডিয়াগুলিতে এমন ভাবে এগুলোকে মানে ফোকাস করছে বা মুক্তিযুদ্ধকে এমন ভাবে ম্যানিপুলেট করছে যে মনে হয় আমরা এই কয়েকটি দাঁড়িয়ালা লোকের সাথে, জামাত ইসলামের এই 5 জন 10 জনের সাথে যুদ্ধ করছে, এদের একটা বাহিনী ছিল। আসলে তো তা হয়নি, যুদ্ধ করেছে পাকিস্তান আর্মির সাথে। তাদেরকে এরা সহযোগিতা করেছে তারা পাকিস্তান টিকিয়ে রাখার জন্য, সেটা ভিন্ন আলোচনা। অবশ্যই অপরাধ, আমি সেটা তো অবশ্যই বলি, কিন্তু একটা যুদ্ধ যখন হয়, এটা ইভেন আপনি একটু আগে বলেছিলেন যে আপনি ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত। ছাত্র ইউনিয়নের এই যে মনি সিং কমিউনিস্ট পার্টি, তারা তো মার্চ মাসেও সিদ্ধান্ত নিতে পারেনি যে পাকিস্তান আমরা ভাঙবো কি ভাঙবো না। আমরা বাদ দিই মনি সিং এর কথা, শেখ মুজিবুর রহমান, যিনি রিমির বইতে এখন উল্লেখ আছে যে উনি 25শে মার্চের রাতে, ওই দিন রাতে ডিসিশন নিতে পারতেছেন না তিনি বাংলাদেশের পক্ষে অবস্থান নেবেন না পাকিস্তানের মধ্যে কনফেডারেশন পাকিস্তানে থাকবেন। আমি বিতর্কে এখন যাচ্ছি না, এইগুলো অনেক বইতে আছে, এগুলো আমরা এমনও জানি আগে থেকে। আমরা যারা রাজনীতিতে সম্পৃক্ত, আমরা এগুলি কখনো আওয়াজ তুলিনি যে কারণ মুক্তিযুদ্ধ হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে, এই দেশটাকে যে লক্ষ্যে স্বাধীন করা হয়েছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, এখানে অর্থনৈতিক মুক্তি হবে, এখানে চিকিৎসার ব্যবস্থা থাকবে, বাসস্থান থাকবে, শিক্ষা ব্যবস্থা থাকবে, মানুষের সম পরিমাণ মানে মর্যাদা মানুষ পাবে, এটাই ছিল মূল লক্ষ্য। সেই সব কিছু বাদ দিয়ে এখন মৌলবাদ, হেন তেন ইত্যাদি ইত্যাদি এনে ঠেনে মানে মূল ইস্যুকে বাদ দিয়ে রাষ্ট্র ক্ষমতা কে থাকবে, কে কত ব্যাংকের মালিক হবে, কত গার্মেন্টসের মালিক হবে, সেই টাকা সেই দেশ থেকে উঠে এনে কানাডা, নিউ ইয়র্কে বাড়ি করব, এইসবই তো লুট হচ্ছে। এটা তো স্বাধীনতার মূল লক্ষ্য ছিল না। তো আমার কাছে মনে হয় এগুলি সব ফোকাস থিং। যারা আজকে মুক্তিযুদ্ধের এই যে তথাকথিত এই যুদ্ধ অপরাধীর বিচারের নামে, যুদ্ধ অপরাধী তো পাকিস্তানের 195, তাদেরকে কেন আপনারা বলছেন না? আপনি তো জাগরণ মঞ্চের সাথে ছিলেন, আপনাদের উচিত ছিল ওই নেতৃত্ব যারা দিয়েছিল ঢাকায়, প্রথমে তাদের বলা উচিত ছিল যে আমরা সেই 195 শেখ মুজিবকে কে রাইট দিয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, সিমলা চুক্তির মাধ্যমে দিয়ে সেখানে বাংলাদেশকে তো ঢুকতে দেওয়া হয়নি। কামাল হোসেন একটা ড্রাফট করেছিলেন ইন্ডিয়াতে যখন সিমলা চুক্তি হয় আপনার ইয়েতে, এই ভুট্টো আর ইন্দিরা গান্ধীর মধ্যে, সেখানে তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগও দেয়নি। তারা যে 195 বিচারে তো চাওয়ার দূরের কথা, ওদের ইন্ডিয়ান কোম্পানি থেকে এটা ইরেজ করে দিয়েছে। এইভাবে কিসের যুদ্ধ অপরাধী, কিসের কি? আমাদের এইখান থেকে আপনার 95,000 সোলজারকে ওরা উঠে নিয়ে গেছে এবং বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায় দেওয়া সমস্ত আর্মস, অ্যামিনিশন, ট্রাক, গাড়ি, মানে ক্যান্টনমেন্টে যা কিছু ছিল, ফ্রিজ টেলিভিশন থেকে শুরু করে সমস্ত ইন্ডিয়ান সেনাবাহিনী সব ইন্ডিয়াতে নিয়ে গেল। তখন তো কেউ কোনো প্রতিবাদ করেনি, যেগুলো তো আমার এই পয়সায় আমার দেশের বাংলাদেশের পূর্ব পাকিস্তানের মানুষের, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের ট্যাক্সের পয়সাগুলি কেনা, তখন এগুলো চলে না। আমি যে কথা বলছিলাম যে 71 থেকে 74 সাল পর্যন্ত এই আওয়াজ সেভাবে উচ্চারিত হয়নি। আজকে 40 বছর পরে একটা নন ইস্যুকে এত বড় ইস্যু করা কি আছে? হ্যাঁ, এখন যদি বলেন যে আপনি এটা চান না, না আমি অবশ্যই চাই। বাংলাদেশের জামাত ইসলাম, আমি যতটুকু রাজনীতিক আমার অভিজ্ঞতা, হ্যাঁ আমি সেটাই বলতে চাই। আমি বাংলাদেশের আমি বরিশাল জেলায় প্রতিনিধিত্ব করেছি আওয়ামী লীগের নেতৃত্বে, তৎকালীন এমপি নূর ইসলাম মঞ্জুর নেতৃত্বে যে 20 জনের একটা সাংগঠনিক কমিটি ছিল, আমি সেই কমিটির একজন সদস্য। আমার সেই থেকে আমি যতদূর জানি যে বরিশালে যেমন জামাত ইসলামের তেমন অস্তিত্ব ছিল না, তারা কেউ জামাত ইসলাম যারা করতো তারা সরে গেছে। জামাত কেন্দ্রীয়ভাবেও
কয়েকজন লোক, এই নিজামী বলেন, গোলাম আজম বলেন, আপনার এই মুজাহিদ, কামরুজ্জামান, এরকম 8-7-8 জন লোককে তোমরা ধরে নিয়ে এদের যাবজ্জীবন জেল দাও কিংবা ফাঁসি দাও, শেষ করে দাও, ওইটা ওইখানে এন্ড করে দাও। তোমরা এটাকে ঝুলিয়ে রেখে একের পর একজনকে ইস্যু করে করে আনছো খুঁজে খুঁজে। এটা যেমন সাইদির কথা, আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আমি বরিশালের খোঁজ নিয়েছি। আমি বরিশালের ছেলে, আমাদের পাশে পিরোজপুর এরিয়ার এই সাইদি। এই সাইদি তো ওখানে ছিল একজন তৎকালীন কি দোকানের কর্মচারী, কত 8 বছর না 10 বছরের একটা যুবক। তাকে কি সাইদি নাম দিয়ে, কি ওর নাম কি, দেলোয়ার হোসেন সাইদি, অন্য এক দেলোয়ার হোসেন সাইদি নামে এক লোক ছিল, তার নামে ই করে, যেটা আপনার নিউজে যেটা নিউজ এসেছিল, আপনার দেখেছেন নিউজে, আপনার এই যে ডেভিড নামে যে একজন বিদেশি সাংবাদিক বাংলাদেশে কর্মরত আছেন, মানে বাংলাদেশি নাগরিক, বিয়ে করেছেন উনি, আমাদের ডক্টর কামাল হোসেন মেয়ের তার হাজবেন্ড, যাকে কয়েকবার কোর্টে যেতে হয়েছে। ওই ভদ্রলোকের তো কোনো ইন্টারেস্ট নেই ওই সাইদিকে ডিফাইন করার জন্য। সে ওই সাইদির পক্ষে যাকে রাজসাক্ষী তৈরি করা হয়েছিল, সে ভদ্রলোক কিসি নাজরান শীল না কি নাম ভদ্রলোক, সে বলছে না, আমি যে আমার বাবাকে যে সাইদি খুন করেছে এ লোক তো না, এ লোক তো ধর্মযাজক একজন, ইসলাম ধর্ম প্রচার করে বা ইসলামে একজন মৌলভী হিসেবে যিনি, এর বিরুদ্ধে আমি এসব বলতে পারবো না, আমি করিনি। তাকে তখন র্যাব উঠে নিয়ে গেছে, পরে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে। কি করেছে ওই ডেভিড সম্ভবত ইন্ডিয়ার আলিপুর জেলে গিয়ে তার ইন্টারভিউ করে আপনার নিউজে ছাপিয়েছিল, তাদেরকে কোর্টেও যেতে হয়েছে এর জন্য। যাই হোক, আমি বলছি যে এগুলি তো ম্যানিপুলেট করা হচ্ছে। আমরা কেন এই ইসের মধ্যে, গড্ডলিকের মধ্যে আমরা কেন নিজেদেরকে ভাসিয়ে দিচ্ছি? আমাদের বিবেক বুদ্ধি দিয়ে তো এগুলাতে বিবেচনা করা উচিত যে আমরা কোনটা মেইন ইস্যু। আমরা যদি এটা চাইও, আমরা ওই পর্যন্তই যাব যতটুকু হয়েছে। আর যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কয়েক লক্ষ লোক মারা গেছে, এটা সত্য কথা, কিন্তু এটা তো জামাতিরা সব মারেনি, এটা তো পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ হয়েছে। আমরা যুদ্ধ করছি পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে, যেখানে তারা সহযোগিতা করেছে, তাদের আলবদর বাহিনী ছিল জায়গায় জায়গায়, সেখানে যুদ্ধ হয়েছে, তাদের বিরুদ্ধে কয়েকজনের মুষ্টিমেয় কয়েকটা লোকের বিরুদ্ধে আমরা বিচার করতে পারি, অসুবিধা নেই। কিন্তু এইভাবে একটা যুদ্ধ পক্ষ বিপক্ষ এরকম বিদ্যমান অবস্থা তৈরি করে, এটা তো আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আমরা এই বাংলাদেশ তো চাইনি। জি, 71 সালে যে আমরা যেটা দেখি, আমরা যেটা ইতিহাসের মধ্যে দিয়ে আমরা যেটা জানি, সেটি হচ্ছে যে ঘরে ঘরে কে মুক্তিযোদ্ধা, কে মুক্তিযুদ্ধে যাচ্ছে কিংবা মুক্তিযুদ্ধে গিয়েছে, তার বাবা অমুক, তার বোন অমুক, তার স্ত্রী অমুক, এই যে ধরিয়ে দেয়া পাকিস্তান আর্মিদের কাছে, এই কাজটি কারা করেছে? এই কাজটি তো আমাদের এই যে পাকিস্তানি বাহিনীদের যে সহযোগী আলবদর, রাজাকার এবং এই যে জামাত বলে যেটা আমরা যেটাকে বলছি, তারাই তো করেছিল নাকি? না, এটা সর্বাঙ্গে সত্য নয়। যে এটা বললাম না যে অনেক ম্যানিপুলেট করাচ্ছে, এটা এত ব্যাপকভাবে এরকম কিছু হয়নি। হ্যাঁ, জায়গায় জায়গায় হয়েছে, জায়গায় জায়গায় হয়েছে। জামাত ইসলাম যেখানে সংগঠিত বেশি ছিল, তারা মনে করেছিল যে পাকিস্তানকে টিকিয়ে রাখা যাবে, তারা ওই পর্যন্তই, তারা যাদের যতখানি এক্সেস ছিল তারা ওই পর্যন্ত পাকিস্তান আর্মির কাছে গিয়েছে। কিন্তু ঘরে গিয়ে মুক্তিযুদ্ধ, আমি তো বাংলাদেশে বহুবার ভিতরে এসেছি, আমি তো জামাত দ্বারা কখনো হয়নি। আমি যশোর বর্ডার থেকে ঢুকেছি, আমি আগরতলা থেকে ইন্ডিয়াতে প্রথম ঢুকে এখান থেকে কুমিল্লা, শিবপুর, মনোহরদী হয়ে, আমি আবার যখন পরবর্তীতে যতবার ভিতরে এসেছি, যশোর, সাতক্ষীরা, খুলনা হয়ে, আমি কখনো তো, আমি ব্যক্তিগতভাবে কখনো এদের দ্বারা আক্রান্ত হইনি বা এদের দ্বারা আমি দেখিনি যে বাংলাদেশের জামাত ইসলাম দ্বারা আমরা ফেস করছি। আমাদের ফোকাস ছিল পাকিস্তান আর্মি নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। এই যে এখন 40 বছর পর শুনছি জামাত ঘরে ঘরে, আপনি যেটা বললেন, এটার এত ব্যাপকতা ছিল না যেটা ভাবে প্রচার করা হচ্ছে। কিন্তু জামাত একটা রাজনৈতিক দল, যারা পাকিস্তানের একমাত্র দল যারা পাকিস্তানকে আপনার করেছিল, এই সমর্থন করেছিল পাকিস্তানের পক্ষে, তাদের রাজনৈতিক অবস্থান ছিল সেটা, তারা যেটা বলছে। আমরা যদি মনে করি, বাংলাদেশ সরকার যদি মনে করে তাকে ব্যান করে দেব, তাকে নিয়ে জিয়ে রেখে এই ধরনের অহেতুক কথাবার্তা এবং জাতিকে বিভক্ত করা বা যেগুলো ইতিহাসের সত্য নয়, অসত্যকে সত্যকে রূপান্তরিত করা, এই প্রজন্মকে এগুলি জানানো, এটা তো ঠিক না। যতটুকু হয়েছে ওই পর্যন্তই বলা উচিত। হাজার হাজার লোক মেরেছে তারা, এটা তো কোনো দৃষ্টান্ত নেই। আচ্ছা, আপনার কাছে আসি একজন গণজাগরণ মঞ্চের একজন উদ্যোক্তা হিসেবে। নিউ ইয়র্কে আমরা দেখেছি যে বাংলাদেশে শাহবাগী গণজাগরণ মঞ্চের কর্মকাণ্ড অনেকটা গুটিয়ে এসেছে, এবং আমরা অনেক দিন যাবৎ এই নিউ ইয়র্কেও আপনাদের কোনো কর্মসূচি আমরা লক্ষ্য করছি না। যদিও আমরা জানি যে অনেকের ফাঁসির রায় হয়েছে, কিন্তু কাদের মোল্লার ফাঁসি যেভাবে হয়েছে দ্রুততার সঙ্গে, তারপরে সেটি হচ্ছে না। তো আপনাদের এই অবস্থায় আপনাদের কি লক্ষ্য? আপনারা কি আন্দোলন কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? আসলে যে চেতনা নিয়ে তখন শুরু করেছিলাম আমরা, ঢাকায় শুরু হওয়ার সাথে সাথে নিউ ইয়র্কে হয়েছিল। আমরা অনেক বড় বড়, আপনি জানেন, জাতিসংঘের সামনে বিশাল ঐতিহাসিক সমাবেশ করেছি। ওই সময়ের আস্তে আস্তে সময়ের পরিবর্তনে কেমন যেন ব্যাপারটা একটু স্তীমিত হয়ে গেছে। কেন হয়ে যাচ্ছে সেটা হচ্ছে, সেটা দ্যাটস এ গুড কোয়েশ্চেন। কারণ যখন শুরু হলো তখন তো সেখানে দুনিয়ার সব মানুষজন শাহবাগে এসে
বিদেশ থেকে যাচ্ছে শাহবাগে, অবশ্যই আমাদের বড় বড় যারা পলিটিক্যাল লিডার তারা যাচ্ছে, এখানে সাংস্কৃতিক কর্মীরা যাচ্ছে। পরে দেখা গেল যে ওদের মধ্যে একটা মানে ইয়া হয়ে গেল, মানে ডিভিশন হয়ে গেল। যারা যারা খুব সামনে ছিল তাদের মধ্যে মানে মতভেদ হয়ে গেল। আস্তে আস্তে এখানে আবার সরকারও এর মধ্যে কিছু মানে ভূমিকা রাখলেন। সরকার মানে সবকিছু মিলিয়ে ঠিক সেই যে একটা স্পিরিট ছিল তখন, যে একটা চেতনা ছিল আমাদের সবার মধ্যে দেশে বিদেশে, আমার মনে হয় না সেই জিনিসটা এখনো জীবিত আছে। এর মধ্যে অনেকে আছে জাগরণ মঞ্চকে মানে কেন্দ্র করে নেতা হয়ে গেছে, বেশ মানে ভালো ভালো বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, ব্যক্তিত্ব হয়ে গেছে ইত্যাদি। কিন্তু তারপরেও আমি বলবো যে আমরা যারা সত্যিকারের মানে মানে আমাদের পরের প্রজন্ম বা আমরা যারা আছি, আমরা যারা মুক্তিযুদ্ধের সম্মান করি মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাকে, বা আমরা যারা চাই যে যারা যুদ্ধাপরাধীদের যারা আছে, যারা চিহ্নিত যুদ্ধাপরাধী মাত্র কয়েকজন, ওদের জন্য অবশ্যই বিচার হয়। আর যারা ওদের যারা সমর্থক আছে তারা যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে ওইভাবে। আচ্ছা, তোমরা যদি বাংলাদেশকে সাপোর্ট মানে সমর্থন না করো, বাংলাদেশের স্বীকার না করো, why don't you leave the country, তাই না? তাহলে পাকিস্তানে চলে যাও। ওরা বাংলাদেশ মানে বাংলাদেশ জিনিসটাকে ওরা মানে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না এখনো। আচ্ছা, আর মুক্তিযুদ্ধের সময় যেটা ফরহাদ ভাই বলছিলেন, আমরা ছোট ছিলাম কিন্তু আমরা দেখেছি কিভাবে আমাদের গ্রাম পড়িয়ে দিয়েছে, আমাদের আশেপাশে মানুষ, আমাদের প্রতিবেশী হিন্দু মানে আমাদের প্রতিবেশী মুসলিম, তারা কিভাবে কোথা থেকে কোথা চলে গেছে। এটা আমার দুলাভাই, আমার আপন দুলাভাই, ওনাকে উনি মানে মুক্তিযুদ্ধের সময় উনি ছাত্র ইউনিয়নের বড় নেতা ছিলেন, সৈয়দ ওয়াহিদুদ্দিন। আচ্ছা, উনি দেশের ভিতরে আসছিলেন কিছু জরুরি কাজে, তো ওনাকে চিটাগংয়ে রাজাকাররা ওনাকে মানে হত্যা করে। আচ্ছা, তো আমাদের প্রত্যেকটা পরিবারেই মোটামুটি কোনো না কোনোভাবে আমাদের ক্ষত আছে এখানে। কাজে আমরা কোনোভাবেই ওদের জিনিসটাকে ইজিভাবে নিতে পারি না, ভুলে যেতে পারি না যে কিছু হয়নি তখন, মানে তেমন কিছু হয়নি, বা এটা কখনোই মেনে নেওয়া যায় না। কারণ ওই পাকিস্তানিরা তো চিনতো না কারা কে, মানে কে কার পুত্র কার কন্যা বা কে মুক্তিযুদ্ধে গেছে, সবকিছুই আমাদের দেশে যারা দালাল ছিল রাজাকার, আলবৎ ওরাই এই ভূমিকা পালন করেছিল। সত্যিকার অর্থে তারাই সবচেয়ে বেশি ক্ষতির কারণ ছিল পাকিস্তানিদের চাইতে। আমি ছোট ছিলাম, একবার পাকিস্তানি আর্মিরা আমাকে রাস্তা থেকে ধরলো, তারপর দেখলো যে আমি হয়তো মানে আমাকে মনে হচ্ছে ইনোসেন্ট বা কিছু একটা, ছেড়ে দিল। কিন্তু যদি কোনো রাজাকার থাকতো তাহলে ঠিকই আমাকে হয়তো মানে খুন করেই ফেলতো। তো এইসব জিনিস আমাদের মন থেকে মুছে যায়নি, কখনো যাবে না। কারণ আমাদের প্রাসঙ্গিক ক্রমেই আসলে মুক্তিযুদ্ধ চলে এসেছে, যুদ্ধাপরাধ চলে এসেছে। যেহেতু আপনি যুদ্ধাপরাধের ইস্যুতে এখানে গণজাগরণ মঞ্চের অন্যতম একজন উদ্যোক্তা, আমার ইমিডিয়েট বড় ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, উনি নিজে স্বয়ং মুক্তিযুদ্ধ করেছেন, এই বিষয়ে চলে এসেছে। আমরা এই আলোচনায় আবারও ফিরবো, তবে আমরা একটু এখনকার সমসাময়িক বাংলাদেশের যে রাজনীতি চলছে সেই রাজনীতিতে কোন পথে যাচ্ছে সেই নিয়ে একটু কথা বলবো। কিরণ ভাইকে একটু সঙ্গ দিয়ে বলি, আমরা বিজ্ঞাপন সংক্ষেপে বলছি যে আপনি যেটা বলেছেন যে জাগরণ মঞ্চ এটা আইসোলেট হয়ে গেছে, এটা রিজন অনেকগুলি বলেছেন। হ্যাঁ, এটা ঠিক। আপনারা যদি ওই সময় বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক সমস্যাগুলো চিহ্নিত করতেন, বিশেষ করে যে রাজনীতিবিদরা, আমি উভয় দলের কথা বলছি, যারা রাজনীতিকে বিক্রি করে বিত্তবান হয়েছেন, ব্যাংকের টাকা লুট করছেন, বিভিন্ন সম্পদের মালিক হচ্ছেন, এগুলি দুর্নীতির বিরুদ্ধে যদি কথা বলতেন, এটা একটা ইস্যু হতে পারতো। আর যুদ্ধে যারা বিরোধিতা করেছেন লিমিটেড কয়েকজন লোক, যেটা বললাম, তাদের মধ্যে সীমাবদ্ধ থাকতেন এবং ওদের বিচার চেয়ে ফাঁসি চাইতেন। আমার মনে হয় সেটার মধ্যে মানুষের যে সাড়াটা পেয়েছিলেন, সাড়াটা পেতেন, ওটা অব্যাহত রাখতে পারতেন। এটা হলো একটা কারণ। আর হলো আপনাকে কারেক্ট করার জন্য বলছি যে আপনি বললেন যে রাজাকাররা দেখিয়ে দিয়েছে, এখানেও আবার এইগুলি আমাদের এই প্রজন্ম জানে না, এগুলি বলে যাচ্ছে মানুষ। আমরা টক শোতে দেখি, ঢাকাতেও অনেকে অনেক বলে, এগুলি মানুষকে গিলাচ্ছে এবং গিলছে। রাজাকার হচ্ছে জামাত ইসলামকে যদি আপনি আইডেন্টিফাই করেন যুদ্ধাপরাধী, সেটা জামাত ইসলাম শুধু, তার আলবাদর আলশান্স বাহিনী। আর রাজাকার হচ্ছে একটা ভিন্ন বাহিনী, এটা আপনার প্যারামিলিশিয়ার মতো, আপনার আনসারের মতো একটা বাহিনী করা হয়েছিল বাংলাদেশের। আমরা যেটা বলি বামপন্থীরা নন ফ্রেন্ড প্রোলেতারিয়েট, যারা এই সিনেমা হলের টিকিট ব্ল্যাকারকে রিক্সাওয়ালা কিংবা রাস্তার থেকে তুলে মানে কুলি বা এই ধরনের রাস্তাঘাটে যে সমস্ত লোকজন ঘোরাফেরা করে, কোনো কাজ নাই, কিছু নাই, আছে না, রেল স্টেশনের কুলি কিংবা পকেটমার, এই সব ধরনের লোকদের সংঘবদ্ধ করে এইগুলোকে ধরে এনে ওই পাকিস্তান আর্মি বলেছে তোমাদেরকে একটা অস্ত্র দেবো এবং তোমরা আমাদের সাথে, আমাদের সেনাবাহিনীর সাথে কাজ করবা, এই গার্ড দেবা, ব্রিজ, এটা সেটাই। ওরা হচ্ছে রাজাকার, ওরা কোনো পলিটিক্যালি না, একদম পলিটিক্স কিছুই বোঝে না। আমি বহুত রাজাকারকে দেখেছি, ওরা আমাদের মুক্তিযুদ্ধ অনেক জায়গায় হেল্প করেছে, কিন্তু রাজাকার আর জামাত এক জিনিস না আর কি। জামাতের সাথে আপনি সম্পৃক্ত করতে পারেন অনলি আলবাদর আলশান্সদের, ওদের বাহিনী ছিল। আপনারা দেখছেন টাইম পলিটিক্স অনুষ্ঠান। আবারও একটি বিরতি নেওয়ার সময় হলো, ছোট্ট একটি বিরতি নিব, সঙ্গেই থাকুন।
ওজন পার্কের কেন্দ্রবিন্দুতে 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতান দ্বারা পরিচালিত হায়াত ফার্মেসিতে আসুন। হায়াত ফার্মেসিতে ফ্রি প্রেসক্রিপশন পিকআপ, ফ্রি ডেলিভারি, ফ্রি সুগার চেকআপ, ফ্রি প্রেশার চেকআপের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে গমনেচ্ছু যাত্রীদের ও সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। হায়াত ফার্মেসির লাইব্রেরি থেকে ধর্মীয় ও সর্বজনীন সাহিত্য বিষয়ক বই বিনামূল্যে পড়বার ব্যবস্থা সহ নিজস্ব বাগানে নান্দনিক ও মনোরম পরিবেশে রোগীদের জন্য বিশেষ পরামর্শের সুবিধা রয়েছে। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন বাংলাদেশের রাজনীতি নিয়ে অনুষ্ঠান টাইম পলিটিক্স। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। সঙ্গে আছেন মুক্তিযোদ্ধা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সাবেক ছাত্রনেতা এবং ফোবানা সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে নিউ ইয়র্কে জড়িত জনাব খন্দকার ফরহাদ, এবং সঙ্গে আছেন সিনিয়র জার্নালিস্ট এবং কালচারাল অ্যাক্টিভিস্ট আকবর হায়দার কিরণ। আমরা আকবর হায়দার কিরণ আপনার কাছে ফিরব। বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এখন যা চলছে, যে অবস্থা দিয়ে যাচ্ছে, সেখানে আমরা দেখছি যে বিদেশিদের ইনভলভমেন্ট বাড়ছে। তারা বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশের যেসব কূটনীতিকরা এখন বাংলাদেশে কাজ করছেন তারাও সোচ্চার হচ্ছেন যে এইরকম একটি পরিস্থিতি চলতে দেওয়া যায় না। তারাও হাই কমিশনে গিয়েছেন, তারা ব্রিটিশ হাই কমিশনারকে আমরা দেখেছি জাতিসংঘের। তো এখানে নিউ ইয়র্কে জাতিসংঘের আমরা বেশ কয়েকদিন যাবতই দেখছি যে নানান রকম ব্রিফিংয়েই বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে সংকটময় পরিস্থিতিতে। আমরা স্টেট ডিপার্টমেন্টেও দেখেছি যে সেখানে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ফার্নান্দেজ এর সঙ্গে বৈঠক করেছেন নিশা দেশাই বিশওয়াল। তো এই যে উদ্যোগ, সেই উদ্যোগের কিছুই কিন্তু আমরা বাস্তবায়ন দেখছি না। একদিক দিয়ে আমরা দেখছি যে সরকারের অনবস্থান, তারা বলছেন যে বিএনপি জামাত একটি জঙ্গিবাদী দল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের সঙ্গে আলোচনায় বসা যাবে না। অন্যদিকে আমরা দেখছি যে এই আন্দোলন, অর্থাৎ বিএনপি জামাত এবং 20 দলীয় জোটের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের নামে মানুষ হত্যা হচ্ছে, পেট্রোল বোমা নিক্ষেপ হচ্ছে। আপনি কি মনে করেন এটির শেষ কোথায়? আপনি এটি কিভাবে শেষ টানবেন, ইতি টানবেন এই পরিস্থিতির? কঠিন ব্যাপার আসলে। আমাদের সরকার, যে সরকার বর্তমানে ক্ষমতায় আছেন, যে আগে বলেছি, এরা তো সত্যিকারের নির্বাচিত সরকার নয়। মানে মানুষ তো ভোট দিয়ে ওদেরকে নির্বাচন করেননি। কিন্তু তারা যদি ভাবেন যে মানে তারা চিরদিনের জন্য ক্ষমতায় এসছেন বা এইভাবেই বাংলাদেশ চলবে ভবিষ্যতে, যে বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছিল মানে ডেমোক্রেটিক ওয়েতে, এত চমৎকার, মানে সরকারি দল, বিরোধী দল, মানুষ ভোট দিচ্ছে, নতুন প্রজন্ম ভোট দিচ্ছে, সেই বাংলাদেশকে হঠাৎ করে কোথায় নিয়ে যাওয়া হয়? মধ্যযুগীয় একটা অবস্থায় আছি আমরা। মানে এখন মনে হচ্ছে যে আমরা সেই মধ্যযুগীয় অবস্থাটাকে আরো চিরস্থায়ী করার জন্য মানে বিভিন্ন রকম ফন্দি ফিকির করছি। এখন আপনি কতদিন পর্যন্ত বাংলাদেশের বর্তমান যে ক্ষমতাসীন সরকার বিদেশিদের বা আন্তর্জাতিক যে সম্প্রদায়ের এই যে উৎকণ্ঠা, উদ্বেগ, বা ওদের যে ওরা এই ব্যাপারে যে প্রচুর চিন্তা ভাবনা করছে বাংলাদেশকে নিয়ে, জাতিসংঘে, স্টেট ডিপার্টমেন্টে, সবখানে আমরা দেখছি কানাডিয়ান হাই কমিশনার দেখা করছে বা অন্যান্যরা ইয়ে করছে। তো এটা তো আসলে যারা সত্যিকারের বন্ধু তারা কেউ কমফোর্ট ফিল করে না, বাংলাদেশকে এইভাবে দেখতে চায় না কেউ। যারা প্রবাসে আছে বাংলাদেশে তারাও দেখতে চায় না, যারা বাংলাদেশের বন্ধু যারা তারাও দেখতে চায় না। কাজেই সরকারের যে গোয়ার্তুমি, বিরাট বিরাট কথা বলছেন যে সন্ত্রাসীদের সাথে কিসে আলোচনা, মানে এইসব কথাটাকে এটাকে ইয়ে করতে হবে, আরও নমনীয় হতে হবে, নমনীয় হয়ে আলোচনায় বসতে হবে। কারণ দুনিয়াতে মানে অনেক সময় দেখা যায় ফ্যামিলিতে সমস্যা থাকে, ভাই ভাই বা পরিবারের মধ্যে, সেখানেও কারো না কারো কোনো বড় ভাই বা কোনো মুরব্বীর নেতৃত্বে মানুষ বসে কথা বলে, সমঝোতা করে। এখন আমাদের মানে বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চয়ই ব্যাপারটা খুব সিরিয়াসলি নিতে হবে। এইভাবে মানে এক পাশে ঠেকিয়ে রেখে রেখে এইভাবে সময় গেলে দেশটার আর ক্ষতি হবে, ভয়ানক ক্ষতি হবে। কাজে আমরা আশা করবো যে ওদের মধ্যে একটা বোধোদয় হবে, তারা আলোচনায় বসবেন। এবং বিরোধী দল বলতে আসলে বিএনপিকে বোঝায়, যেটা রসনের সাথে, এটা হচ্ছে ফানি একটা ব্যাপার। মানে এটা মানে যখন ওনার বক্তৃতা শোনে রসনের, মানে নিশ্চয় সবাই হাসে। আর বিরোধী দল বলতে মানে বিএনপিকে ট্রিট করতে হবে এবং বিএনপির সাথে বসতে হবে এবং
কথাবার্তা বলে মানে একটা ভালো কিছু একটা সমঝোতার দিকে যেতে হবে, বাংলাদেশটাকে রক্ষা করতে হবে, এইভাবে ধ্বংস করতে দেওয়া যাবে না। জি জনাব ফরহাদ, একই প্রশ্ন আপনার কাছে করব যে হ্যাঁ, আমি কিরণ ভাইয়ের কথার সাথে একমত। এটা আসলে দুঃখজনক যে, তবে আমি একটা কথা বলবো যে গত 90 আন্দোলনের পরেও বাংলাদেশে বিদেশিদের ইন্টারফারেন্স অনেকে আমরা পছন্দ করতাম না, আমি ব্যক্তিগত পছন্দ করতাম না, কিন্তু এখন যেটা হচ্ছে আমি মনে করি এদের হস্তক্ষেপ করে এটার বিরুদ্ধে কথা বলার মতো এখন আর আমার উৎসাহ নেই। কারণ বাংলাদেশের মানুষ জ্বলছে মরছে প্রতিনিয়ত, এবং রাষ্ট্র ক্ষমতায় একটি দল যাওয়ার জন্য আরেকটি দল থাকার জন্য যেভাবে নিজেরা প্রতিযোগিতার লড়াই করছে, মানুষ হত্যা করে, এটা তো কোনো সভ্য জগতের কোনো ই হতে পারে না। সেক্ষেত্রে বাইরের হস্তক্ষেপে যদি এটা শান্ত হয়, আমি মোস্ট ওয়েলকাম, আমি এটা মনে করি উচিত। কারণ যদিও এটা বিবেকে বাধে যে আমি বাংলাদেশে একজন নাগরিক হয়ে বাংলাদেশে একটা বাইরের দেশের লোক আমার আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে, কিন্তু এটা এছাড়া বিকল্প কিছু নেই। আমি ক্লিয়ার দেখছি যে একটি দল বলছে এদের সাথে কিসে আলোচনা, এরা আজীবন থাকবে, 90 আগে নির্বাচন না, এরা একটা নীল নকশা তৈরি করেছে, তারা আজীবন রাষ্ট্র ক্ষমতায় কিভাবে থাকবে, এটা তো দৃশ্যমান দেখতে পাচ্ছে, তারা প্রকাশ্যে বলছে। আর অপর দল মরিয়া হয়ে গেছে, তাদের বাঁচা লড়াইয়ের মানে তাদের ক্ষমতা যাওয়ার সুযোগ নেই যদি না তারা আন্দোলন অব্যাহত রাখে, অবরোধ অব্যাহত রাখে, তাদের কোনো বিকল্প কোনো পথ নেই। যে তারা তো তাদের আন্দোলন তো ঠিক মতো করতে, এটা আন্দোলন হলো নাকি, এটা তো আসলে না আন্দোলন, অন্য আন্দোলন তো তারা ওই যেভাবে চাচ্ছেন সেভাবে তো পারছে না, বিকজ তাদের তো আপনার ওইভাবে এক্সেস নাই। আপনার প্রথমত তারাও তো এদের মতোই, এদের দলেও এই ধরনের ফড়িয়া সমস্ত রাজনীতিবিদ যারা গত 15 বছর লুটছেন, টাকা পয়সা নিয়ে তারা নিরাপদ আশ্রয় থাকতে চাচ্ছেন, তারা গুলির মুখে র্যাবের ক্রসফায়ারের সম্মুখীন হতে চাচ্ছে না। সেরকম ডেডিকেটেড কমিটমেন্ট থাকলে তারা র্যাবের ক্রসফায়ারের সম্মুখীন হতো, আমাকে মারবে 5 জনকে মারবে, 10 জনকে তো আর মারতে পারবে না, তারা হয়তো ওইভাবে আপনি যে চাচ্ছেন সেটা হয়তো নামতে পারতো, কিন্তু তারা সবাই নিজেদের জীবন উৎসর্গ করতে চাচ্ছে না। কমিটমেন্ট নেই, দলের প্রতিও নেই, রাষ্ট্রের প্রতিও নেই, কারণ তারা সেভাবে নিজেরা তৈরি হয় নাই আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব খন্দকার ফরহাদ এবং আকবর হায়দার কিরণ, দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের সময়সূচি শেষ হয়ে গেছে। দর্শক, আপনারা যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই আলোচনার মধ্য দিয়ে যেটি বেরিয়ে এসেছে, আমরা দেখেছি যে দুজন অতিথি তারা যেমন বিরোধী দল অর্থাৎ বিএনপি জামাতের যে নেতিবাচক দিক সেগুলো যেমন তুলে ধরেছেন, তারা তেমনি সরকার অর্থাৎ আওয়ামী লীগের নেতিবাচক দিকগুলোও তারা সমানতালেই তুলে ধরার এখানে চেষ্টা করেছেন। আমরা মনে করি তাদের যে নিরপেক্ষ একটি অবস্থান থেকে তারা দুদলকেই সমালোচনা করার চেষ্টা করেছেন। যারা দর্শক এতক্ষণ দেখছিলেন, দেশের মানুষ, দেশের জনগণ, তারাও এই নিরপেক্ষ জায়গা থেকে আপনাদেরও একই অবস্থান। এই দুইজন মনে করেন যে বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং বিদেশিদের যে এখন ইনভলভমেন্ট এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য, সেটি বাংলাদেশের জন্য সম্মানজনক না হলেও এটি এই মুহূর্তে যে অবস্থা চলছে সেই অবস্থা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে, জনগণকে রক্ষা করতে হলে বিদেশিদের ইনভলভমেন্ট করে হলেও এই অবস্থা থেকে আমাদের মুক্ত হতে হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীকাল আমরা একই সময় সরাসরি আপনাদের সামনে দুজন বিশিষ্ট অতিথিকে আমরা নিয়ে আসব। আমরা বাংলাদেশের টেলিভিশন চ্যানেল, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অত্যন্ত পরিচিত দুই মুখ আগামীকাল, যারা আমরা দেখি টেলিভিশন খুললেই, যাদেরকে বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে যাদেরকে টক শোতে আমরা দেখি, সেই দুজনকে আমরা অতিথি হিসেবে পাবো আশা করছি। তাদের একজন মঞ্জুরুল ইসলাম এবং একজন মনির হায়দার। সেই দুইজন অতিথিকে নিয়ে কাল একই সময় আবার এখানে উপস্থিত হব সেই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।